আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। পাঁচরুখী বেগম অনরা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসের ধারাবাহিকতা আজকে যথাসময়ে আমরা উপস্থিত হয়েছি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র একাদশ শ্রেণীর প্রবন্ধ ক্লাস নিয়ে। পূর্বের ক্লাসে আমরা আজকের পাঠের প্রথম অংশ শেষ করেছিলাম। আজকে আমাদের পাঠ ছিল বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। তো এই প্রবন্ধের প্রথম অংশটি আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা এর দ্বিতীয় অংশ পাঠ করব এবং এর বিস্তারিত ব্যাখ্যা এবং এর সকল সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পুরো ক্লাসটা জুড়ে আমার সাথে থাকবে পূর্বের ক্লাসের মতো। আজকে আমরা বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের দ্বিতীয় অংশতে প্রবেশ করব। তো চলো সবাই আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বাংলা ক্লাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরুখী বেগম অনরা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আজকে আমাদের যে পাঠের বিষয় নির্ধারিত হয়েছে সে বিষয়টা আমরা জেনে নিচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে দেখো, এই অধ্যায়ের শেষে যে শিখন ফলগুলো তোমরা পাবে সেগুলো হচ্ছে লেখক পরিচিতি বলতে পারবে, রচনার মূল ভাব বলতে পারবে, কঠিন আলংকারিক শব্দের অর্থ বলতে পারবে। এগুলো হচ্ছে তোমরা এই অধ্যায় শেষে সুন্দরভাবে স্পষ্টভাবে করতে পারবে। এবারে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেব। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অনবদ্য লেখক এবং বাংলা সাহিত্যে তার বিশেষ কিছু উপাধি রয়েছে। তার মধ্যে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বা সাহিত্য সম্রাট হিসেবে তিনি পরিচিত। প্রথমে আমরা তার জন্ম এবং মৃত্যু সালটা জেনে নিচ্ছি। তার জন্ম ২৬শে জুন ১৮৩৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু ৮ই এপ্রিল ১৯৯৪ খ্রিস্টাব্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে আমাদের ছোট একটি প্রামাণ্য চিত্র এখানে আমরা দেখব, সেটা আমরা দেখে নিচ্ছি। মনোযোগ সহকারে যদি প্রামাণ্য চিত্রটি তোমরা দেখো, তাহলে তোমরা সমস্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ১৯ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন এবং বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি ব্যবহার করতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে, আর সময়টি ছিল ১৮৩৮ সালের ২৬ জুন। চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পুত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র। মাতা দুর্গাসুন্দরী দেবী। বঙ্কিমের পূর্বে তার আরো দুই পুত্রের জন্ম হয়, যারা ছিলেন শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। জন্মের পরপর ৬ বছর বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন। ৫ বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমের কনিষ্ঠ সহোদর
পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন। যদিও গ্রামের পাঠশালায় বঙ্কিমচন্দ্র কোনোদিনই যাননি। পাঠশালার গুরুমশাই রামপ্রাণ সরকার বাড়িতে তার গৃহশিক্ষক নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্রের রচনা থেকে মনে হয় তিনি রামপ্রাণের শিক্ষা থেকে বিশেষ উপকৃত হননি। তিনি লিখেছেন, সৌভাগ্যক্রমে আমরা ৮-১০ মাসে এই মহাত্মার হস্ত হইতে মুক্তি লাভ করিয়া মেদিনীপুরে গেলাম। ১৮৮৪ সালে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে আনিত হন। সেখানেই তার প্রকৃত শিক্ষার সূচনা হয়। মেদিনীপুরের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক জনৈক এফ টিডের পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করিয়ে দেন। এখানেও বঙ্কিম অল্পকালের মধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। পূর্ণচন্দ্রের রচনা থেকে জানা যায়, বার্ষিক পরীক্ষার ফলে সন্তুষ্ট হয়ে টিডি সাহেব বঙ্কিমকে ডবল প্রমোশন দিতে উদ্যত হলে যাদবচন্দ্রের হস্তক্ষেপে তিনি নিরস্ত হন। ১৮৪৭ সালে এফ টিড ঢাকায় বদলি হলে সিনক্লেয়ার তার স্থলাভিষিক্ত হন। তার কাছেও বঙ্কিম প্রায় ১.৫ বছর ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিলেন। ১৮৪৯ সালে বঙ্কিমচন্দ্র পুনরায় কাঁঠালপাড়ায় ফিরে আসেন। এই সময় কাঁঠালপাড়ার শ্রীরাম ন্যায় বাগিশের কাছে বঙ্কিম বাংলা ও সংস্কৃতের পাঠ নেন। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তিকারও ছিলেন। সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জন নামক সংবাদপত্রে প্রকাশিত বহু কবিতা তিনি এই বয়সেই কণ্ঠস্থ করে ফেলেন। এছাড়াও পণ্ডিত হলধর তুর্কচূড়ামণির কাছে এই সময় তিনি মহাভারত শ্রবণ করতেন। হলধরই তাকে শিক্ষা দেন শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত্র। এই শিক্ষা তার পরবর্তী জীবনে রচিত নানা রচনাতে প্রতিফলিত হয়েছিল। এর কিছুকাল পরে ১৮৪৯ সালে হুগলি কলেজে তিনি ভর্তি হন। এখানে তিনি ৭ বছর পড়াশোনা করেন। হুগলি কলেজ পড়াকালীন ১৮৫৩ সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক ৮ টাকা বৃত্তি লাভ করেন তিনি। এই বছরই সংবাদ প্রভাকরে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০ টাকা পুরস্কার লাভ করেন। হুগলি কলেজ অধ্যয়নকালেই বঙ্কিমচন্দ্র কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জনে গদ্য-পদ্য রচনা আরম্ভ করেন। পরবর্তীকালে তার বহু রচনা এই দুই কাগজে প্রকাশিত হয়। হুগলি কলেজ ১৮৫৬ সালে সিনিয়র বৃত্তি পরীক্ষায় সব বিষয়ে তিনি বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন এবং এর জন্য তিনি ২ বছরের জন্য ২০ টাকা বৃত্তি লাভ করেন। এই বছরই তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৮৫৭ সালের জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরের বছর ১৮৫৮ সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট ১০ জন ছাত্র প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। তার বাবার মতো তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি যোগদান করেছিলেন। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে ২টি খেতাবে ভূষিত করেন। ১৮৯১ সালে রায় বাহাদুর খেতাব এবং ১৮৯৪ সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাবে ভূষিত হন। তবে সরকারি কর্মকর্তা নয়, বরং লেখক এবং হিন্দু পুনর্জাগরণের দার্শনিক হিসেবেই তিনি অধিক পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় ১৮৪৯ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। নারায়ণপুর গ্রামের এক পঞ্চম বর্ষীয়া বালিকার সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু চাকরি জীবনের শুরুতে যশোর অবস্থানকালে ১৮৫৯ সালে এ পত্নীর মৃত্যু হয়। অতঃপর ১৮৬০ সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। তিনি তার জীবদ্দশায় বর্ণাঢ্য কর্মজীবনে যেসব অঞ্চলে বসবাস করেছিলেন সেগুলি হচ্ছে যশোর, নেগুয়া, খুলনা, বারুইপুর, মুর্শিদাবাদ, কলকাতা, আলিপুর, যাজপুর, হাবড়া, ঝিনাইদহ। অবশেষে তিনি অবসর গ্রহণ করেন ১৮৯১ সালের ১৪ সেপ্টেম্বর। শেষ জীবনে তার স্বাস্থ্য বিশেষ ভালো ছিল না। ১৮৯৪ সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যায়। এই রোগেই অবশেষে তার মৃত্যু হয়, আর তিনি মৃত্যুবরণ করেন ১৮৯৪ সালের ৮ এপ্রিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্মগুলির মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী,
বীজ বৃক্ষ, ইন্দিরা প্রবন্ধ গ্রন্থের মধ্যে কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞান রহস্য সম্পাদিত গ্রন্থাবলীর মধ্যে দীনবন্ধু মিত্রের জীবনী, বাংলা সাহিত্যে প্যারিজাত মিত্রের স্থান, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তখন প্রামাণ্য চিত্রটি দেখলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে। তার সাহিত্য জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন, সমস্ত জীবনের বিস্তারিত আলোচনা এখানে আমরা লক্ষ্য করলাম। এবারে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান জেনে নিচ্ছি। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম। তার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে, মানে আদি নিবাস। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার ছদ্মনাম কমলাকান্ত। উপাধি সাহিত্য সম্রাট অথবা বাংলা উপন্যাসের জনক, এই দুটি উপাধিতে তিনি ভূষিত হন। বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থের সংখ্যা 34টি। রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার 3টি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। এই 3টি উপন্যাস হচ্ছে ত্রয়ী উপন্যাস। এরপরে দেখব আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসগুলির নাম। দুর্গেশ নন্দিনী তার প্রথম উপন্যাস। কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের একমাত্র রোমান্টিক উপন্যাস। মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাধারানী এবং সীতারাম। তাহলে দেখো, এই উপন্যাসগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবদ্দশা অন্যান্য যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিচ্ছি। যেমন প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্ত, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন এবং শ্রীমদ্ ভগবত গীতার বাংলা অনুবাদ তিনি করেছিলেন, যেটা মৃত্যুর পরে প্রকাশিত হয় 1902 সালে। এছাড়াও তিনি আরও কিছু গ্রন্থ রচনা করেছেন, সেগুলো আমরা জেনে নিচ্ছি। যেমন কাব্যগ্রন্থ রচনা করেছেন একটি, যেমন ললিতা তথা মানস, এটি তার রচিত একটি কাব্যগ্রন্থ। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ সরকার কর্তৃক রায়বাহাদুর উপাধি লাভ করেন, যেটি 1891 সালে, এবং বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা, পরিচালক বা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটি 1872 সালে প্রতিষ্ঠিত এবং 1876 সালে বন্ধ হয়ে যায়, মাত্র 4 বছর স্থায়ী ছিল। কথা সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্কিমচন্দ্র সম্পর্কিত আমরা যাবতীয় তথ্যাবলী দেখে নিলাম। এবার আমরা আমাদের মূল পাঠ বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, সেখানে প্রবেশ করি। যে আমাদের যে উৎস, প্রবন্ধটির উৎস গ্রন্থ কোনটি সেটা আমরা দেখে নিই। বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত এবং এই গ্রন্থ থেকেই এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। এবং এই প্রবন্ধের নামকরণের বিষয়টা দেখি। আমরা জানি প্রতিটি সাহিত্যের নামকরণ অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রবন্ধের যে উল্লেখিত বর্ণনার মূল বিষয়বস্তু পরিষ্কারভাবে ধরা পড়েছে, তা হলো নবীন লেখকগণ কিভাবে আদর্শ লেখক হয়ে উঠবেন তার পথ নির্দেশনা। এই বিবেচনা থেকেই প্রবন্ধের নাম বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন যথার্থ হয়েছে। এবারে আমরা দেখব রূপ, শ্রেণী ও ভাষা রীতি। এই প্রবন্ধের রূপ কিরকম? বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন একটি প্রবন্ধ যা সৃজনশীলতা, মননশীলতার বিকাশ সম্পর্কিত মৌলিক ভাবনায় সমৃদ্ধ। তাহলে আমরা বলতে পারি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটি একটি প্রবন্ধ সাহিত্য এবং এর ভাষা রীতি হচ্ছে প্রবন্ধটি সাধু রীতিতে রচিত, এটি সম্পূর্ণ সাধু ভাষায় রচিত। এবারে দেখো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার পরিচিতি। তো এখানে দেখো, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উৎস গ্রন্থ আমরা পূর্বেই পড়েছি, বিবিধ প্রবন্ধ। নামকরণ বিষয়বস্তুর অন্তর্নিহিত বক্তব্যের উপর ভিত্তি করে এর নামকরণ হয়েছে।
বিষয়বস্তু হচ্ছে উৎকৃষ্ট সাহিত্য রচনার লক্ষ্যে আদর্শ লেখকের করণীয়। একজন আদর্শ লেখকের যে যে কাজগুলো করণীয় বা বর্জনীয় সেই বিষয়গুলো এখানে তিনি উল্লেখ করেছেন। এবং সাহিত্যের রূপ ও আঙ্গিক হচ্ছে এটি প্রবন্ধ, ভাষারীতি হচ্ছে সাধু। এ অধ্যায়ের কিছু শব্দের অর্থ জেনে নেই পাঠের সহায়ক, যেমন যশ, সুনাম বা সুখ্যাতি, লোকরঞ্জন মানে জনসন্ধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান বা সন্তুষ্টি অর্জন, ধর্মবিরুদ্ধ নীতি বা নৈতিকতার বিরোধী, কোটেশন উদ্ধৃতি, অলঙ্কার ভূষণ প্রসাধন শোভা, ব্যঙ্গ পরিহাস বিদ্রূপ, কদাপি কখনো কোনো কালে, বাঙ্গালা মানে বাংলা। 19 শতকের দিকে বাংলাকে বাঙ্গালা হিসেবে লেখা হতো। এবারে দেখো বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই রচনার আমাদের যে অংশটুকু বাকি রয়েছে ছিল সেগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো আমাদের এখানে আমরা দেখেছিলাম যে 13টি উপদেশ বা নিষেধ এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব্য লেখকদিগের প্রতি করেছিলেন। তার মধ্যে আমরা 7টি নিয়ে গত ক্লাস আলোচনা করেছিলাম। এবারে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 8 নাম্বার থেকে আজকের ক্লাস আমরা শুরু করছি। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। মানে এখানে বলা হচ্ছে যে সাহিত্যিকদের বলা হচ্ছে যে তারা সাহিত্যের মধ্যে যেন অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য বেশি ব্যস্ত না হয়। অলঙ্কার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে সাহিত্যের অলঙ্কার, সাহিত্যের সৌন্দর্য বর্ধনের জন্য যে সমস্ত শব্দবলী ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয়েছে। যে ধরনের অলঙ্কার ব্যবহারের জন্য চেষ্টিত হবেন না, মানে নিজে ব্যস্ত হবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। তিনিও স্বীকার করছেন যে স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় সাহিত্যের ক্ষেত্রে। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে। দেখো তিনি এখানে বলেছেন যে এটার জন্য আমাদের চেষ্টা করার প্রয়োজন নেই। লেখকের ভাণ্ডারে যদি এই সমস্ত বিষয়বস্তুগুলো জমা থাকে তাহলে সেগুলো সাহিত্য রচনার ক্ষেত্রে এমনিতেই চলে আসবে। এগুলো ভাণ্ডারে থাকলে এমনিতে আসিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। দেখো মাথা যদি কেটেও ফেলা হয় বা মাথাকে টুকরো করলেও এগুলো আসবে না, ভাণ্ডারে থাকতে হবে। যদি ভাণ্ডারে থাকে তাহলে এগুলো চলে আসবে, আর ভাণ্ডারে না থাকলে এগুলো মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই হয় না। তো দেখো অসময়ে বা শূন্য ভাণ্ডার নিয়ে আমরা যে বিষয়টা জানি না, যে বিষয়টা সম্পর্কে আমাদের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই, আমরা যে বিষয়ে অবগত নই, সেই বিষয় নিয়ে যদি আমরা অতিরঞ্জন করতে যাই সেই বিষয়টা মানুষের হাস্যরস ছাড়া অন্য কিছুই যোগাতে পারে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন যে নব্য বা নতুন সাহিত্যিক যারা রয়েছে তোমরা যার যে সম্পর্কে জ্ঞান আছে সে সম্পর্কে রচনা করো। অতিরঞ্জিত করতে গেলে সেগুলো কদর্য বা হাস্যরসের পাত্র ছাড়া আর কিছুই হয় না। এরপর আমরা দেখব 9 নম্বর উপদেশে কি বলা হয়েছে। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। দেখো এখানে সেই স্পষ্ট করে কি বলেছে, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। যে স্থানে দেখো সাহিত্যের মধ্যে যে স্থানে সাহিত্য ব্যঙ্গ বা অলঙ্কারটা বড় ভালো মনে হবে সেই স্থানগুলো কেটে দিতে বলেছে। এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলিনি। বঙ্কিমচন্দ্র বলেছেন যে এই বিষয়টা সে বলছে না, সে একটু ঘুরিয়ে বলতেছে। কিন্তু আমার পরামর্শ এই যে সে একটু পরামর্শ রেখে গিয়েছে, সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যে তার যত বন্ধু বা আত্মীয় স্বজন পরিচিত শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে বিষয়টি পড়িয়া শুনাইবে বারবার। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। দেখো তিনি এটা কেন বলেছেন যে আমরা একটা সাহিত্য রচনা করে যদি কিছু মানুষকে শোনাই বা আমাদের পরিচিত জনদেরকে সেটা দেখায় তাহলে অবশ্যই তার ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে, এবং সেটা যদি কয়েকবার দেখা হয় তাহলে লেখক নিজেই তার দোষ ত্রুটিগুলো খুঁজে বের করতে পারবেন। এই জন্যই তিনি পূর্বের উপদেশে বলেছিলেন যে সাহিত্য বা প্রবন্ধ, উপন্যাস, নাটক, কাব্য রচনার পরই না ছাপিয়ে কিছুকাল এটা ফেলে রাখা উচিত এবং
এর ক্ষেত্রে দেখা যায় যে এর ভুল ত্রুটিগুলো ধরা পড়ে। এবং দেখো, বন্ধু বর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, যখনই ভুলগুলো ধরা পড়বে এবং বন্ধু বা তাদেরকে দেখাতেও লজ্জা বোধ হবে, তখন সেটা নিজেই বুঝতে পারবে এবং সে এই স্থানটি বাদ দিতে পারবে, তখন উহা কাটিয়ে দিবে। যখন এরকমটি ঘটিবে তখন সেটা ওই সাহিত্য থেকে এই অংশটুকু বাদ দিতে হবে, তাহলে সাহিত্যের যথাযথ মর্যাদা এবং সাহিত্যের ভুল ত্রুটিগুলো কমে আসবে। এরপরে দেখো, দশম উপদেশে তিনি নব্য সাহিত্যদের প্রতি কি উপদেশ দিয়েছেন সে বিষয়টা আমরা দেখছি। এখানে তিনি বলেছেন, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজেই পাঠককে বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। দেখো, এখানে তিনি উল্লেখ করেছেন যে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, সহজতা। যে সহজ বা সরল সাবলীল ভাষায় উপস্থাপনই হচ্ছে সব থেকে মূল, এবং যিনি এই কাজটি সহজভাবে করতে পারেন তিনিই পাঠককে সহজে বুঝাতে পারেন এবং শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন। সহজ করে বিষয়টা উপস্থাপন করাই সব থেকে ভালো। এখানে পাণ্ডিত্য দেখানোর কিছুই নেই, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। দেখো, লেখক বুঝতে পারলো কিনা, মূল বিষয়টা আত্মস্থ করতে পারলো কিনা, এটি হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য। তো এখানে অতিরঞ্জন করতে গিয়ে দুর্বোধ্য করার কোনো বিষয় নেই, এবং সহজ সরল প্রাঞ্জলতাই হচ্ছে সাহিত্যের মূল বৈশিষ্ট্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাই এখানে বুঝিয়েছেন। 11 নং উপদেশে আমরা দেখি কি পাচ্ছি আমরা। দেখো, 11 নং উপদেশে আমরা দেখতে পাচ্ছি, কাহারও অনুকরণ করিও না। তিনি এখানে উপদেশ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ একটি উপদেশ, যে কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়। তিনি এখানে বলছেন যে যদি কাহার অনুকরণ করো সেটা খুবই খারাপ, এটার থেকে তোমরা বিরত থাকো, এবং যদি অনুকরণ হয়েই যায় সেক্ষেত্রে দেখবে যে অনুকরণে সবসময় দোষ ত্রুটিগুলো কি হয়, অনুকৃত হয়, গুণগুলি হয় না। যেমন আমরা যখন কারো অনুকরণ করি তখন তার দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যে অনুকৃত হয়, গুণগুলি খুব কম হয়। এই জন্য তিনি এটা বলেছেন। এবং অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন যে সেই ব্যক্তি এরকম লিখিয়াছে, এই ব্যক্তি এরকম লিখেছে, অমুক বিখ্যাত কবি সাহিত্যিক এরকম করেছেন, আমি এরূপ লিখিব বা আমিও তার মতো লিখবো, তার ধারায় লিখবো, তার ধারাবাহিকতা রক্ষা করব, এই কথা কদাপি মনে স্থান দিও না। যে অমুক ব্যক্তি তাদের মতো হতে হবে, এই ধরনের ইচ্ছাগুলো মন থেকে ঝেড়ে ফেলতে হবে, এবং এই ধরনের চিন্তা চেতনাগুলো কখনো রাখা যাবে না। এরপরে আমরা দেখব 12 নং উপদেশে তিনি কি বলেছেন। এবারে দেখো, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। তার কাছে মনে হচ্ছে যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, যেটা অলিক মিথ্যা সেগুলো লিখো না। প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। তিনি আবারও বলছেন, দেখো, প্রমাণগুলি সবসময় যে দেখাতে হবে এবং এগুলো প্রমাণ করতে হবে এরকম না, কিন্তু এগুলো হাতে থাকা চাই। এবং শেষ পর্যন্ত তিনি যে উপদেশটি দিয়েছেন নব্য লেখক দিগের প্রতি, সেই বিষয়টা আমরা একটু দেখি। যে বাংলা সাহিত্য বাংলার ভরসা, বাংলা সাহিত্য হচ্ছে বাংলার ভরসা। এই নিয়মগুলো বাংলা লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে, যদি এই নিয়ম রক্ষিত হয় বা রক্ষা করা যায়, বাংলার নব্য লেখক যারা রয়েছে বা লেখকরা রয়েছে তারা যদি রক্ষা করে, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে, মানে খুব দ্রুত বেগে উন্নতি হইতে থাকিবে, এতে কোনো সন্দেহ নেই। বঙ্কিমচন্দ্র এটাই বলেছে, বাংলা সাহিত্য বাংলার ভরসা। বাংলা সাহিত্য দিয়ে বাংলাকে টিকিয়ে রাখতে হবে, এবং বাংলাকে ছাড়া বাংলা সাহিত্য টিকিয়ে রাখা যাবে না। এখানে তিনি বুঝিয়েছেন যে বাংলা সাহিত্যিকরা অন্যান্য ভাষায় পারদর্শী হচ্ছেন এবং অন্যান্য ভাষায় সাহিত্য রচনায় মনোযোগী হচ্ছেন, এবং অন্য সমস্ত ভাষা থেকে শব্দাবলী ব্যবহারে পারদর্শী বা সচেষ্ট হচ্ছেন বেশি, এই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের 13টি উপদেশ আমরা শেষ করলাম। এবারে আমরা দেখো, এখানে আমাদের মূল কথা যে বলা হচ্ছে যে বাংলার নব্য বা নতুন যারা সাহিত্য জগতে প্রবেশ করছে তাদের প্রতি তিনি উপদেশগুলো বা বর্জনীয় গ্রহণীয় বিষয়গুলো উল্লেখ করেছেন। এবারে আমরা দেখব এর যে মূল বিষয়গুলো রয়েছে, তার এখানে কি কি মূল বিষয়বস্তু আমরা পেয়েছি সেই বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি, সেগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব যে নব্য লেখক।
এখানে প্রথমে আমরা দেখতেছি নব্য লেখক, যে নতুন যারা সাহিত্যিক হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করছে তাদের এবং তাদের বিষয়গুলোর প্রতি কি কি বিষয় তিনি স্পষ্ট করেছেন। যেমন দেখো, তাদের নব্য লেখকদের যে বৈশিষ্ট্য, তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র যে স্পষ্ট করেছেন তার মধ্যে থেকে আমরা পাই যে অনুকরণ প্রিয়তা। তারা নব্য লেখক যারা রয়েছেন তারা কি করে, অনুকরণ করে থাকে এবং অন্যের লেখার প্রতি তাদের মনোযোগ বেশি। এবং দেখো, আত্মপ্রচার, নিজের প্রচারের উপরে তারা পরিচালিত হয়ে থাকে এবং লোকরঞ্জন প্রবৃত্তি, লোকের মনোরঞ্জনের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায় এবং এই অনুযায়ী তারা সাহিত্য রচনা করে থাকে। এরপরে দেখো যে রয়েছে রচনার উদ্দেশ্য। সাহিত্য রচনার যে উদ্দেশ্য সে সম্পর্কে বঙ্কিমচন্দ্র যে বিষয় আলোকপাত করেছেন তার মধ্যে থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই তা হচ্ছে মানব কল্যাণ। রচনার উদ্দেশ্য হতে হবে মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি এবং সত্যের সাধনা। এই বিষয়গুলো হচ্ছে সাহিত্য রচনার উদ্দেশ্য হওয়া উচিত। এরপরে আমরা দেখব যে রচনার উৎকর্ষে করণীয়টা কি রয়েছে আমাদের বা নব্য লেখকদের। যে রচনার মূল্যায়ন করা শিখতে হবে, প্রাঞ্জলতা হতে হবে এবং স্বকীয়, এটা একটা ভিন্নতা, নিজস্বতা থাকবে, প্রাঞ্জল থাকবে এবং রচনার মূল্যায়ন করা নিজেকে শিখতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের করতে হবে এবং নব্য লেখক দিকের প্রতি তার এই বাণীগুলো তিনি প্রচার করেছেন। এবারে আমরা দেখব আমাদের গল্পের মূল যে বিষয়বস্তু রয়েছে তার কিছু আলোচনা। যে আমাদের এই প্রবন্ধের যে মূল বিষয়বস্তুটা রয়েছে সেই বিষয়টা আমরা একটু জেনে নেই, যে কি কি বিষয়গুলো তিনি এখানে স্পষ্ট করেছেন। মূল বিষয়গুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি একে একে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা। দেখো, সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা। তাহলে তিনি এখানে বলেছেন যে প্রত্যেকটা সাহিত্যিকের অবশ্যই সাহিত্য রচনার উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত বা ভালো ধারণা থাকা উচিত। তা না হলে সাহিত্য রচনার ক্ষেত্রে সে তার মননশীলতা, সৃজনশীলতা প্রদান করতে দেখাতে ব্যর্থ হবে এবং তার সাহিত্যগুলো কি হবে, ব্যর্থ হবে। এখানে তিনি বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও সুন্দর প্রচার করা। অনেকেই অর্থ খ্যাতির আশায় সাহিত্যের রচনায় ব্রতী হন। অনেক সাহিত্যিক আমরা দেখি যে অর্থের জন্য এবং পরিচিতির জন্য, দেশ বিদেশে পরিচিতির জন্য সাহিত্য রচনায় আগ্রহী হয়। তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের মনে রাখা উচিত বা মনে রাখতে হবে যে লিখতে হবে কেবলই সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায় অথবা মানব কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায় অথবা মানব কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে। এছাড়া ব্যক্তিবর্গ বা ব্যক্তিগত স্বার্থে প্রণোদিত হয়ে লিখতে গেলে লেখকের সৃষ্টিকর্ম মানব পীড়নের কারণ হয়ে দাঁড়ায়। এই একটা বড় সমস্যা তার কাছে মনে হয়েছে এবং এজন্যই তিনি নবীন লেখকদের উচিত সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন এবং সচেতন হয়ে সাহিত্য রচনায় ব্রতী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে দেখো, দ্বিতীয় যে বিষয়টা আমরা পেয়েছি প্রধান, তার মধ্যে হচ্ছে নিজের লেখা মূল্যায়নে সময় গ্রহণের প্রয়োজনীয়তা। এই বিষয়টা আমরা একটু দেখে নেই। এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে লেখা ছাপা হওয়ার পরে তাৎক্ষণিকভাবে সেটা প্রকাশ না করে বা না ছাপিয়ে কিছুকাল ফেলে রেখে কিছু সময় এটা রেখে দিয়ে এটার গ্রহণীয়, বর্জনীয় এবং ভুল ভ্রান্তিগুলো তুলে ধরে এবং এটার সঠিক মূল্যায়ন করা সমস্ত লেখকেরই দায়িত্ব। এবং তিনি বোঝাতে চেয়েছেন যে লেখাকে যদি কিছুদিন ফেলে রাখা হয় তাহলে তার মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন হয়ে যায় এবং এর ফলে নানা ধরনের ভুল ত্রুটি লেখকের চোখে পড়ে এবং এই ভুল ত্রুটিগুলো লেখা থেকে পরিমার্জিত করে নতুন করে সুন্দর রূপে, সুচারু রূপে লেখাটি উপস্থাপন করা যায় এবং লেখকের উন্নততর অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও লেখায় যুক্ত করার সুযোগ থাকে। কোনো কিছু পরবর্তীতে পরিবর্জন, গ্রহণ সবকিছু করা সম্ভব হয়ে থাকে এবং নিজেদের যে রচনা সংশোধনের এই সুযোগ থেকে বঞ্চিত হন সাময়িক সাহিত্য রচনাকারী লেখকগণ। যারা সাময়িক সাহিত্য রচনা করেন তারা
খুব দ্রুতই রচনা করেন এবং দ্রুত প্রকাশ করে থাকেন, তাদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছেন। এবং এই সাহিত্য লেখকের উন্নতির পথে বাধা স্বরূপ এবং একজন লেখক সৃষ্টিতে এই সাহিত্যগুলো তাদেরকে বাধা দিয়ে থাকে। এই জন্য তিনি সাময়িক সাহিত্যের বিরোধিতা করেছেন এবং নবীন লেখকদের সাময়িক সাহিত্য থেকে বের হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। এরপরে দেখো আমরা তৃতীয় যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে রচনার উৎকর্ষ সাধনে করণীয়। রচনার উৎকর্ষ সাধনে যে বিষয়টা করণীয় সেটা আমরা দেখি। রচনার যে মূল বিষয় রয়েছে সেই বিষয়টা নিয়ে কিভাবে উৎকর্ষ সাধন করা যায় সেটা আমরা লক্ষ্য করি যে উৎকৃষ্ট মানের বা ভালো মানের রচনা সৃষ্টির জন্য প্রথমত লেখার উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম। এবং এর মানে হচ্ছে দেখো যে অর্থ বা খ্যাতি বা অন্য কোনো স্বার্থের জন্য বা নিজস্ব স্বার্থের জন্য বা পরিচিতি লাভের জন্য লেখা ভালো হবে না এবং এটা ক্ষতিকর। সৌন্দর্য সৃষ্টি বা মানব কল্যাণই লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত বা বাঞ্ছনীয়। এবং লেখাটা রচনা করার পরে প্রকাশের আগে বা পূর্বে কিছু সময় এটা রেখে দিয়ে বারবার পড়ে ত্রুটি খুঁজে বের করা প্রতিটি নবীন বা সকল সাহিত্যিকের উচিত এবং কর্তব্য লেখক মনে করেন। প্রয়োজনে এটি কিছু পরিচিত মহলে বা বন্ধু মহলে রচনাটি পড়ে শোনানো যেতে পারে এবং যার ফলে তাদের মতামত গ্রহণ করা যায় এবং এই মতামতগুলো নিয়ে দেখা যায় এখানে বর্জনীয় এবং গ্রহণীয় বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। এবং রচনায় অলঙ্কার ও ব্যঙ্গ ব্যবহারে প্রমিত বোধ থাকা প্রয়োজন। এটার একটা পরিমিতি বোধ থাকতে হবে, কখন ব্যবহার করতে হবে না করতে হবে এই বিষয়গুলো। যে লেখা সহজে পাঠক অনুধাবন করতে পারে সেটি সার্থক লেখা। পাঠকের কাছে সহজে যেটা উপস্থাপন করা যায় সেটাই হচ্ছে সার্থক লেখা। পাঠক সহজে যে বিষয়টা বুঝতে পারে সেটাই হচ্ছে সার্থক লেখা। তাই সারল্যের বিষয়ে আপোষ করা যাবে না। সহজ সরল ভাষায় সাবলীল ভাষায় সাহিত্য রচনা করতে হবে যাতে মূল বিষয়বস্তু পাঠক সহজে উপলব্ধি করতে পারে। সর্বোপরি রচনায় বস্তুনিষ্ঠতার বিষয়ে সর্বদা সজাগ থাকতে বলা হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবীন লেখকদিগের প্রতি এই উপদেশটি রেখে গিয়েছেন। এরপরে দেখো রচনার উৎকর্ষ সাধনে বর্জনীয় যে বিষয়, আমরা এখানে দেখলাম যে করণীয় বা গ্রহণীয় বিষয়। এবার দেখবো যে রচনার উৎকর্ষ সাধনে বর্জনীয় কি কি বিষয় রয়েছে। উৎকৃষ্ট মানের যদি সাহিত্য রচনা করতে চাই আমরা, তাহলে আমাদের অর্থ খ্যাতির মোহটাকে বা নিজস্ব পরিচিতি মহলটাকে বৃদ্ধি করা বাদ দিয়ে এটাকে আমাদের ত্যাগ করতে হবে। আমাদের সৌন্দর্য এবং মানব কল্যাণের উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করতে হবে। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর যারা সাময়িক সাহিত্য রচনা করে থাকেন। খুব দ্রুত সময়ের মধ্যে রচনা করতে হয় এবং খুব দ্রুত সময় প্রচার করতে হয়, সেগুলো ছাপাতে হয়। এজন্য তারা সে রচনার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে না এবং এই সাহিত্যগুলো সাহিত্যের বা সাহিত্যিকের মেধা মননশীলতাকে ধ্বংস করে দেয় এবং সাহিত্যিক হিসাবে তাকে আর সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না। এই জন্য তিনি সাময়িক সাহিত্যকে নাকচ করেছেন। তাই এ ধরনের সাহিত্য রচনায় যত কম সময় দেওয়া যায় ততই মঙ্গল। তার কাছে মনে হচ্ছে যে এই ধরনের সাহিত্যগুলোর প্রতি কম সময় দেওয়াটাই হচ্ছে মঙ্গল। এবং যখন সাহিত্য রচনা করা হয় তখন লেখার প্রতি যে তার যে বিদ্যা রয়েছে, তার যে মেধা রয়েছে, সেগুলো প্রকাশ করা বা প্রকাশের চেষ্টা করার প্রতিটি লেখকের জন্য অনুচিত। এবং রচনার মধ্যে সাহিত্য রচনার মধ্যে জোর করে বা নিজের বিদ্যাকে জাহির করার বা প্রবণতা, এই ধরনের যে প্রবণতা, এটা পাঠককে বিরক্তির একটা সৃষ্টি করে, বিরক্তিকর করে দেয় তাকে। এবং জোরপূর্বক অলঙ্কার প্রয়োগ বা পরিহাসের চেষ্টা রচনার পরিপাট্য নষ্ট করে দেয়, যার ফলে রচনাটা সাহিত্যের মর্যাদা হারায় এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতা হারায়। এবং এছাড়াও কিছু কারণ দেখা যায় যে অন্য লেখকের অনুকরণ আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় হয়ে গেছে। লেখার চেষ্টা উন্নত মানের সাহিত্য রচনার পরিপন্থী। অনুকরণ করে কখনো ভালো মানের সাহিত্য, উন্নত মানের সাহিত্য চির অমর হওয়া যায় না। এবং নবীন লেখকদের প্রতি এই বিষয়গুলোতে সচেতন থাকার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষভাবে অনুরোধ করেছেন এবং সাহিত্য রচনার পূর্বে তাদের এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি আদেশ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ গ্রন্থটির বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম।
আশা করছি তোমাদের কাছে খুবই সহজবোধ্য হচ্ছে এখন প্রবন্ধটি। এবারে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখে যাচ্ছি। দেখো, তোমাদের জন্য যে বাড়ির কাজটি রয়েছে তা হচ্ছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করো। তোমরা এই আলোকে এর উত্তরটা লেখার চেষ্টা করবে এবং এই প্রবন্ধের আলোকে প্রকৃত রচনার যে একটা উদ্দেশ্য রয়েছে সেই বিষয়টা লিখবে। তো আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে তোমাদেরকে ধন্যবাদ জেনে আমাদের ক্লাস শেষ করছি। সবাই অংশগ্রহণ করেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী ক্লাসেও আমাদের সাথে এভাবে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।